কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। ভোররাতে মির্জা গালিব স্ট্রিটে এই অগ্নিকাণ্ড হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন। এদিকে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আর গত সোমবার বীরভূমে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। বুধবার রাত ২টা কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে লাগে ভয়াবহ আগুন। এতে প্রাণ হারান বাংলাদেশি সহ বেশ কয়েকজন। দগ্ধ হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। জানা যায়, ঘটনার সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুনের চেয়ে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকেই রুমের ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইউনিট, পুলিশ ও উদ্ধারকারী দল অভিযান শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বহু অতিথিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ধোঁয়া ছিল তো আমরা আসলে ওইভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তো পরে ফায়ার সার্ভিসের হেল্পে আমরা নিচে নেমে এসেছি। দরজা খুলে দাঁড়ানো সব ঘুমিয়ে অন্ধকার মিনিট 10-15 পর কর্মীরা আসে ফায়ার সার্ভিস কর্মীরা আসে। আমি তো হাঁটতে পারি না, আমাকে ধীরে ধীরে আস্তে আস্তে নিচে নামে নিয়ে এলো। ঘটনার পর ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ তা কর্তৃপক্ষের নজরে এসেছে। একই ভবনের বিভিন্ন তলায় পরিচালিত হচ্ছিল একাধিক হোটেল ও গেস্ট হাউস। ভবনে প্রবেশ ও বের হওয়ার জন্য ছিল মাত্র একটি সরু সিঁড়ি। অভিযোগ উঠেছে, সেখানে ছিল না কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা কোনো জরুরি নির্গমন পথ। দুর্ঘটনার পর অবৈধভাবে পরিচালিত আবাসিক হোটেল বন্ধের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্রাণ বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছে নিজেদেরই তারা বন্ধ করেছে না, একটা কথা আমরা কি বন্ধ করছি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। একই সঙ্গে হোটেল পরিচালনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজে চলছে তল্লাশি। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ করছে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন। এদিকে গেল সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ঘটনার পর অগ্নি নির্বাপন বিধি লঙ্ঘন সহ নানা অনিয়মের অভিযোগে 15টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় হোটেলের মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে সবশেষ খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে দুজন সহকর্মী যুক্ত হবেন। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী এবং একজন সাংবাদিক, কুষ্টিয়ার একজন সাংবাদিক সেখানে নিহত হয়েছেন, সেই খবরাখবর আমরা জানবো। সহকর্মী শাহিন আলী কুষ্টিয়া থেকে যুক্ত হবেন। আমরা প্রথমেই চলে যেতে চাই কলকাতায়। সত্যজিৎ চক্রবর্তী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমাকে একটু জানাবেন যে আসলে নিহতের পরিচয় তো আপনি কিছুক্ষণ আগেই আমাদেরকে আগের খবরে দিয়েছেন। সেক্ষেত্রে আসলে এই ৮ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা, বা সেখানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এ বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা? এখন যে ৮ জন বাংলাদেশি আর কি মোট মৃতের সংখ্যা নয়, তার ভিতরে একজন আছে, তার ভিতরে একজন ভারতীয় এবং ৮ জন কিন্তু বাংলাদেশি। এবং এই ৮ জনের মধ্যে ৫ জনের কিন্তু মৃতদেহ শনাক্ত সম্পন্ন শেষ হয়েছে। এখনো ৩ জনের দেহ শনাক্ত বাকি আছে। এবং এই যে মরদেহ সেগুলি কিন্তু ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হওয়ার পর সেগুলো বাংলাদেশ কর্তৃপক্ষের হস্তান্তর করা হবে এবং সেই মতো মৃতদের আত্মীয়ের হাতে মরদেহ তুলে দেওয়া হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে পুরো বিষয়টি সম্পন্ন হবে, এমনটা পুলিশ, হাসপাতাল এবং পশ্চিমবঙ্গ সরকার সূত্রে খবর। এবং আপনাকে আরো বেশ কিছু তথ্য দেই, সেটা হচ্ছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সাথে পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ, তারা কিন্তু পুরো বিষয়টি তারা সমন্বয় করেছে। এবং কলকাতা ডেপুটি হাই কমিশন বাংলাদেশের তারা একটি হেল্প নাম্বার চালু করেছে, যেখানে কিন্তু এই মুহূর্তে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এমনকি যারা বাংলাদেশে থেকে কলকাতা এসছেন, তারা সব রকম সাহায্য সহযোগিতা পাবেন এবং যোগাযোগ করতে পারবেন। এবং বাংলাদেশ থেকে
যদি কোনো নাগরিক তাদের আত্মীয় স্বজন যদি কলকাতায় এসে থাকে সেই সংক্রান্ত তথ্য পাবে। এবং এই যে মৃত যে সমস্ত নাগরিক মারা গেছেন তাদের অধিকাংশই কিন্তু কুষ্টিয়ার বাসিন্দা। যে 5 জনের আর কি দেহ শনাক্ত করা হয়েছে, যার ভিতরে এক সাংবাদিক আছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি, কুষ্টিয়ার সাংবাদিক। এবং কলকাতায় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি মির্জা গালিব স্ট্রিট, আমি সেখানে দেখাবো, সেখানে কিন্তু কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল এসছেন, সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। এবং এই সেই হোটেল যেটি সিল করা হয়েছে প্রবেশদ্বার এবং এই পুরো ভবন যেখানে একাধিক হোটেল এবং আর কি গেস্ট হাউস কিন্তু আছে। এবং এই যে মির্জা গালিব স্ট্রিট, এই রাস্তার দুপাশে কিন্তু হোটেল অর্থাৎ আবাসিক হোটেল এবং এখানে বিদেশি বাংলাদেশ সহ বিদেশিরা মূলত এই জায়গাটাতে আসে। এবং ঠিক এই দিকটাতে কিন্তু সোজা এগিয়ে গেলে বা হাতে পড়ছে নিউ মার্কেট। তো স্বাভাবিকভাবে এখান থেকে যেমন কলকাতা নিউ মার্কেট খুব কাছে, এবং মেডিকেলের জন্য যারা আসেন চিকিৎসা করাতে তারা কিন্তু যেমন কলকাতার ট্যাক্সি আছে, হলুদ ট্যাক্সি, হাতিটানা রিক্সা, এবং খুব দ্রুত এখান থেকে কিন্তু কিছু দূর এগোলেই মেট্রো স্টেশন, ট্রাম, বাস, সব ধরনের যে যোগাযোগ সুবিধা সেটা কিন্তু এই এলাকা থেকে আর কি পাওয়া যায়। এবং যে কোনো সময়ের অর্থাৎ রাতের যে কোনো সময় হোক বা দিনের যে কোনো সময় যানবাহন পেতে কোনো রকম কোনো সমস্যা হয় না। সে কারণে এই এলাকাটিতে আসে। এবং এখানকার যে সমস্ত হোটেল আছে, গেস্ট হাউস আছে, সেখানে কিন্তু সবাই থাকে এবং থেকে তারা কেউ আর কি কলকাতা ঘুরে দেখেন, কেউ চিকিৎসার জন্য আসেন। তো সত্যজিৎ, ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী যেমনটা জানাচ্ছিলেন যে 5 জন বাংলাদেশের সাথে একজন কিন্তু যে সাংবাদিকও রয়েছেন সেখানে, এবং সাংবাদিক তিনি এবং তার স্ত্রী সন্তান সহ পুরো পরিবারই আসলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন সেখানে। এই বিষয়ে সবশেষ আমরা জানবো। এই মুহূর্তে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিন আলী। শাহিন, একটু জানাবেন যে আসলে কলকাতা যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচন খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় হবে, কেউ আপত্তি করতে পারবে না, এমন আশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন দেশে 1991 সালের পর আর কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি, তাই এই নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। যখন লিখবো যে না ক্যান্ডিডেটের নামের এগেনস্টে ও ব্যালটের মধ্যেও আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশনকে আপনারা দেখতে পাবেন কে কারে ভোট দিল। সুতরাং এটা ওপেন, তো আপনার ব্যালটের মধ্যে যিনি ভোটার তার নাম আছে এবং যাকে ভোট দিলেন তার নাম আছে, তাহলে এর চাইতে আর কি ওপেন আর কি। আমার আর বলা গুনে গুনে যে উনি অমুককে ভোট দিয়েছে অমুককে, এটা বলার তো। ভারত নিঃস্বার্থভাবে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানালে তাতে সাধুবাদ জানাবে বাংলাদেশ, কিন্তু এতে দেশটির কোনো উদ্দেশ্য থাকলে তাতে সাড়া দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশের সার্বভৌমত্ব রক্ষা করেই সব দেশের সাথে সুসম্পর্ক রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা জিয়া দম্পতির সমাধি প্রাঙ্গণে আসেন শ্রদ্ধা জানাতে। এই সময় নেতারা দল বা সরকারের যে কোনো প্রতিকূলতায় ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলার প্রত্যয় জানান। আমরা বিগত দিনে আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটি দুর্যোগে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আগামী দিনেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের সাধারণ মানুষের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াবে। যতদিন এই সংগঠন থাকবে, দল থাকবে, আমরা যেমন কাজ করেছি, আমাদের আগে যারা পূর্বসূরীরা ছিলেন তারা যেমন সাফল্যের সাথে কাজ করেছে, ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবে তারাও সাফল্যের সাথে কাজ করবে। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণে ভারতের কোনো স্বার্থ থাকলে সাড়া দেবে না বাংলাদেশ। সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে তখন
কখনো বন্ধুত্ব হয় না। বিশ্বের সব দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাবে বলে জানান তিনি। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি, এটাই আওয়ামী লীগের কালচার। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সাংবাদিকতা পেশা যেন কেউ কলুষিত করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা এবং কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। অতীতে ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষের ক্ষতি করেছে এবং এতে যেসব সাংবাদিক সহযোগিতা করেছে তাদের সকলকেই আইনের আওতায় আনা হচ্ছে বলেও সতর্ক করেন মন্ত্রী, এবং তিনি দাবি করেছেন বর্তমানে সাংবাদিকদের স্বাধীনতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজকে টিকে থাকতে চাইলে গণমাধ্যম এবং সাংবাদিকতাকে শক্তিশালীভাবে দাঁড়াতে হবে, এবং তা যদি দাঁড়াতে হয় তাহলে এই জগৎকে ঘিরে যে শিল্প প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা, শিল্প আইন, শ্রম আইন, সেটার আলোকেই সাংবাদিকতাকে একটা পেশায় পরিণত করতে হবে, এবং সেই পেশায় শিক্ষিত, দক্ষ, জ্ঞানী মানুষদেরকে আসতে হবে। রাজমিস্ত্রির কাজের ১,০০০ টাকা পাওনাকে কেন্দ্র করে কামরুল নামে একজনকে গলা কেটে হত্যা করে তারই বন্ধু আলামিন। তাকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার NM মোর্শেদ। দুপুরে উত্তরায় পিবিআই কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, গত ৮ আগস্ট খুলনা থেকে আশুলিয়ায় কাজের সন্ধানে আসে কামরুল এবং আলামিন। পরদিন একটি বাসা ভাড়া নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে তারা। ১৪ই আগস্ট রাতে কামরুলের কাছে ১,০০০ টাকা পাওনা দাবি করে আলামিন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে কামরুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সে। ঘটনার দুদিন পর লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় করা মামলার ছায়া তদন্তে নেমে হত্যাকারী আলামিনকে খুলনা থেকে গ্রেফতার করে পিবিআই। আমরা তদন্তে পেয়েছি যে রাজমিস্ত্রির কাজ করলো ডিসিসকে দিত ২,০০০ টাকা এবং যে আসামি তাকে দিত ১,৫০০ টাকা করে। এটা নিয়েও তাদের মধ্যে বিরোধ হয়। আসামি আলামিন ১৪ই আগস্ট দিবাগত রাতে তার কাছে টাকা চায়, তার টাকা শেষ হয়ে যাওয়া, যে আমি কাজ করি, আমাকে টাকা দিতে হবে। এইটা নিয়ে তাদের মধ্যে তীব্র ওখানে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা এইটা ধস্তাধস্তিতে জড়িয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই আসামি আলামিন তাদের বাসায় যে সবজি কাটার ছুরি ছিল, এই সবজি কাটার ছুরি দিয়ে ডিসিস্ট কামরুলের গলায় পোঁচ দেয়। এদিকে যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নে। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী। চলছে শেষ ধাপে যাচাই বাছাইয়ের কাজও। এবার গড়ে বেতন বাড়তে পারে ১০০% পর্যন্ত, আর প্রথম ধাপে পাওয়া যাবে বর্ধিত মূল বেতনের পুরোটাই, যা কার্যকর হবে চলতি বছর থেকেই। তবে এক্ষেত্রে বিশ্লেষকরা যেটা বলছেন যে বেতন বাড়ানো যৌক্তিক হলেও অর্থনৈতিক টানাপোড়েনে বাড়তি চাপে পড়বে সরকার। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পান সবশেষ ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী। তাই গেল ১১ বছরের মূল্যস্ফীতি সহ অন্যান্য সূচক বিবেচনায় বেতন বাড়ানোর দাবি দীর্ঘদিনের। এজন্য পে কমিশন গঠন করে চূড়ান্ত সুপারিশও রেখে যায় অন্তর্বর্তী সরকার। কিন্তু আর্থিক টানাটানি আর সিদ্ধান্তের দোলাচলে এখনও বাস্তবায়ন করতে পারেনি বিএনপি সরকার। তবে এবার চূড়ান্ত বাস্তবায়নের পথে কাঙ্ক্ষিত সেই প্রস্তাব। এরই মধ্যে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী। তবে কম রাজস্ব আহরণ আর বাড়তি পরিচালন ব্যয়ের এই সময়ে আরও কিছুটা সাবধানে এগোতে চায় সরকার। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বলেন, বেতনের দাবি যৌক্তিক হলেও মাথায় রাখতে হবে রাষ্ট্রীয় সক্ষমতা। এটা আমাদের ম্যাক্রো সিচুয়েশনকে আরো বড় রকমের একটু টেনশনে ফেলে দেবে। প্রথমত যেটা হচ্ছে যে বাড়ানোর যৌক্তিকতা নিয়ে আমরা প্রশ্ন করছি না। আমরা কি কতখানি অ্যাফোর্ড করতে পারবো, বাজেটের মধ্যে অ্যাকোমোডেট করতে পারবো, যেটা
ব্যাংকিং খাত থেকে ঋণের মাত্রা আরও বেশি বাড়িয়ে না ফেলে। মূল চ্যালেঞ্জটা তো হলো আর্থিক সক্ষমতা সরকারের আর্থিক সক্ষমতা আছে কি না এইটার বিবেচনা আসলে সরকারকে তো করতেই হবে। তাদের এই বেতন বৃদ্ধিটা কোনভাবে করলে আমাদের আর্থিক যে সীমাবদ্ধতা আছে তার ভিতরে এটাকে ধারণ করা যায়, কারণ আমরা একই সাথে শৃঙ্খলা যেটা আনতে চাচ্ছি এর সাথে IMF এর চুক্তি আছে, ওইটা নেগোসিয়েশন হবে। নবম কমিশনের প্রস্তাব অনুযায়ী সবচেয়ে বেশি 144% পর্যন্ত বেতন বাড়তে পারে 20তম গ্রেডে। এছাড়া দ্বিগুণের উপরে বা 105% প্রস্তাব করা হয়েছে প্রথম গ্রেড বা সচিবদের বেতন। এর ফলে বাড়তি 1,06,000 কোটি টাকার দরকার পড়বে পুরোপুরি বাস্তবায়নে। তবে সে অর্থের আংশিক যোগান হিসেবে বাজেটেও রাখা হয়েছে বড় অঙ্কের থোক বরাদ্দ, যা দিয়ে প্রথম বছরে অন্তত মূল বেতনের শতভাগ যোগান দিতে চায় সরকার। বিশ্লেষকরা মনে করেন রাজস্ব আয় না বাড়িয়ে বাস্তবায়নে হাত দিলে আরও বেশি ঋণ নির্ভর হতে হবে সরকারকে। এই রাজস্ব আদায়ে যদি আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে না পারি তাহলে এটা বাস্তবায়ন করাটা সহজ হবে না, এবং ইতিমধ্যে সরকার কিন্তু ঋণ করছে। সব মিলিয়ে যেটা ঋণ নির্ভর যে পুরো যে সরকারি ব্যয় ব্যবস্থাপনা, তো সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা কি ব্যয় যথাযথ সংকোচন করেছি? বাংলাদেশের মতো দেশে এই 60টা মন্ত্রণালয়, এই 100-র মতো সেক্রেটারি সাহেব, তাদের জন্য সিকিউরিটি গার্ড, তাদের জন্য গাড়ি কয়েকটা করে ব্যবস্থা করা, এগুলো কি আমরা অ্যাফোর্ড করতে পারি? ব্যয় সংকোচন না করে তাহলে টাকাটা আসল জায়গাতে যাবে না। চলতি অর্থবছরে শুধু বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 89,000 কোটি টাকার উপরে, যা আরও বাড়বে নতুন পে স্কেল কার্যকর হলে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। এসএসসি এবং সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে এবার রেকর্ড আবেদন করেছে শিক্ষার্থীরা। 11 শিক্ষা বোর্ডে, যার সংখ্যা প্রায় 13 লাখ, বিপুল সংখ্যক এই খাতা পুনর্মূল্যায়ন করে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করাই এখন চ্যালেঞ্জ। আর এতে ফল পরিবর্তন হলে একাদশ শ্রেণীর ভর্তিতেও তৈরি হতে পারে জটিলতা। জুলিয়া তানহা জানাচ্ছেন বিস্তারিত। 2 দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার। প্রত্যাশিত ফল না পাওয়ায় শুরু হয় খাতা চ্যালেঞ্জের হিড়িক। 11 থেকে 17 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন 4 লাখের বেশি পরীক্ষার্থী। 11 শিক্ষা বোর্ডে জমা পড়েছে প্রায় 13 লাখ আবেদন। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন 10,56,000-এর বেশি, আর ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন পড়েছে 2,31,000-এর বেশি। শুধু ঢাকা বোর্ডে আবেদন 3,35,677টি। এত সংখ্যক আবেদনে হতবাক শিক্ষামন্ত্রী। বর্তমান পুনর্নিরীক্ষণ পদ্ধতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালা করার কথা জানান তিনি। আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পর আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন। একদিকে পুনর্মূল্যায়নের আবেদনের পাহাড়, অপরদিকে এইচএসসির ভর্তি শুরুর আগে কম সময়। কিভাবে সামাল দেবে শিক্ষা অধিদপ্তর? এই 13 লাখের সমাধান না হওয়া পর্যন্ত আপনার ভর্তি কার্যক্রম কিন্তু শুরু করা যাবে না। ফর এক্সাম্পল, যে মনে করেন যে কেউ এখন এ পেল, এখন দেখা গেল যে সে তার এই নম্বর দিয়ে সে অ্যাপ্লাই করলো তার একটা পছন্দের কলেজে, তার জিপিএর কারণে সে চান্স পেল না। পরে দেখা গেল যে তার রেজাল্ট রিভ্যালুয়েট করার ফলে তার রেজাল্ট A+। তো দেখা গেল যে A+ হলে সে ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ ছিল, তো তখন তো আরেকটা জটিলতা তৈরি হবে। সঠিকভাবে পুনর্মূল্যায়নে ব্যর্থ হলে শিক্ষা ব্যবস্থায় তৈরি হতে পারে অস্থিরতা, মত তার। এখন আপনি যদি বিকল্প খুঁজতে যান যে কোনো মতে আমি সময় বাঁচানোর জন্য, আমি করার জন্য আমি নীতিমালাটাকে বদলাই ফেলবো, তাহলে কিন্তু এটা আরেক ধরনের সমস্যা যাবে। কেউ কেউ হাইকোর্টে যাবে, কেউ কেউ রিট করবে, ঠিক আছে। আবার দেখা যাবে যে এক ধরনের বিক্ষোভ হবে, আবার একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তা আমরা তো এগুলো আর চাচ্ছি না এগুলো। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নতুন খসড়া নীতিমালা অনুযায়ী দ্রুতই পুনর্মূল্যায়নের কাজ শেষ করা হবে। ফলে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে বাড়তি চাপ পড়বে না। ভর্তি তো তাদের আসন তো যে প্রচুর খালি থাকবে, তাই না? তারপরও যেটা সংকট হবে যে সে যেটা চায় সেটা পায় কিনা। ভর্তি নীতিমালা প্রণয়ন হবে, তখন এই ব্যাপারগুলো সব ক্লিয়ার হওয়া যাবে। এতদিন খাতা পুনর্নিরীক্ষণে শুধু নম্বর যোগে ভুল বা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা তা যাচাই করা হতো। পরীক্ষকের মূল্যায়ন সঠিক হয়েছে কিনা তা দেখার সুযোগ ছিল না। দীর্ঘদিনের দাবি ও উচ্চ আদালতে রিটের পর এবার সেই ব্যবস্থায় পরিবর্তন এনে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেয়া হচ্ছে। জুলিয়া তানহা, 71, ঢাকা।
নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানী বিভিন্ন মার্কেটের সামনের জায়গা নিজেদেরকেই পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর সায়েন্স ল্যাবের সামনে পরিচ্ছন্নতা এবং উচ্ছেদ অভিযান উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, বারবার সতর্ক করার পরেও নগরবাসী ও ব্যবসায়ীরা নগর পরিচ্ছন্ন রাখছেন না, তাই এখন ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আগামী 2 সপ্তাহের মধ্যে হকারদের নীতিমালা চূড়ান্ত করা হবে। আর রিকশার জন্য নীতিমালার কথাও জানিয়েছেন প্রশাসক। সেই সাথে রিকশা তৈরির জন্য কারখানাগুলোকে বুয়েট থেকে অনুমোদন নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। দর্শক, এই মুহূর্তে দুদকের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি একেএম আসাদুজ্জামান কথা বলছেন। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। মানে দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। থ্যাংক ইউ সবাইকে। স্যার, একটা বিষয় স্যার জানতে চাই যে আমরা অতীতে দেখেছি যে রাজনৈতিক সরকারের সময় দুদক স্বাধীনভাবে কাজ করতে পারি। আমরা কি প্রত্যাশা করতে পারি যে এই সরকারের আমলে দুদক ইনশাল্লাহ এবং নির্ভীক? ইনশাল্লাহ আমরা কোনো চাপের মধ্যে নেই। ইনশাল্লাহ আমরা এখনো ওইটুকু চ্যালেঞ্জের সময় দাঁড়াইনি। এখন আমরা স্যার আমাদের একটু একটা কয়েকটা বিষয় জানা আছে। অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো নতুন করে আওয়ামী সরকারের সময় বেশ কিছু অভিযোগগুলো দুদক কাজ শুরু করেছিল। সেই কাজগুলোর ব্যাপারে আপনাদের অবস্থানটা কী হবে? একই সাথে আমরা সংসদেও দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু অনিয়মের আলোচনা সংসদে উঠেছে। সামগ্রিকভাবে এই যে সমস্ত কাজগুলো মানে এর আগে কমিশন কাজ শুরু করেছিল, সেগুলো নিয়ে আপনাদের অবস্থান কি? একই সাথে সব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাবেক, ওনার বিরুদ্ধে দুদকের সম্পদে একটা অভিযোগও জমা হয়েছে। এগুলো নিয়ে আপনারা কাজ করবেন কিনা বা আপনাদের প্রায়োরিটি? আমাদের সামনে এখনো এরকম কোনো ফাইল আসে নাই। আমরা বসছি, কেবল আসুক, আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন। এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলব। দর্শক, দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে কথা বলছিলেন নবনিযুক্ত চেয়ারম্যান, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।